আচ্ছা, আপনারা কেউ ফ্র্যাঙ্কেনস্টাইন সিনেমাটা দেখেছেন? ফ্র্যাঙ্কেনস্টাইন সিনেমায় যে বিজ্ঞানী ফ্র্যাঙ্কেনস্টাইনকে তৈরি করেছিলেন, পরবর্তীকালে সে বিজ্ঞানীকেই ধ্বংস করে দিয়েছিল তারই হাতে তৈরি রাক্ষস ফ্র্যাঙ্কেনস্টাইন। আমাদের রাজ্যে সংখ্যালঘু তোষণ করতে করতে বিষয়টা ঠিক তেমন জায়গাতেই যাচ্ছে। সংখ্যালঘু তোষণের অন্তিম পরিণতি কি? কোন ভয়াবহ দিকে চলেছে পশ্চিমবঙ্গ আজ? এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পশ্চিমবঙ্গের একটি ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব, বা আরো ভালো করে বলতে গেলে যে বিপদ আজকে দানা বাঁধছে, সেই বিপদ পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাবে, তার অন্তিম পরিণতি কি হতে পারে, সেই সম্পর্কে আভাস দেব। কোনো ভনিতা না করেই আজকে মূল বিষয়টায় ঢুকে যাই, চলুন। আর মাস দুয়েক পর 2026 সালের বিধানসভা নির্বাচন। তৃণমূলের জন্য এটা নিজেদের গদি বাঁচানোর লড়াই, আর হিন্দুদের জন্য নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। আর এরই মধ্যে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সিপিএম কংগ্রেস। বিজেপি বাদে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কিংবা হালফিরের সদ্য গজিয়ে ওঠা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, সবারই একটা লক্ষ্য, মুসলিম তোষণ। বা বললে ভালো হয়, এই যে মুসলিম ভোট 30% রয়েছে, সেটাকে পকটস্থ করা। কিন্তু এই মুসলিম তোষণের পরিণতি কি হতে পারে? পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি কিভাবে শুরু হলো এবং কিভাবেই বা তেলা মাথায় তেল দেওয়ার চেষ্টা করা হয়েছে এতদিন ধরে, সবটা আপনাদের সামনে টাইম লাইন অনুযায়ী ধরে ধরে বলবো। দেখুন, মুসলিম তোষণের এই রোগটা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে বেশ পুরনো। প্রথমে কংগ্রেস এবং পরবর্তীকালে বামেরা এটাকে আরো বেশি লালন পালন করেছে। 1947 সালের পর পশ্চিমবঙ্গে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন থেকেই মুসলিম ভোটকে একটা ব্লক হিসেবে দেখার প্রবণতা শুরু হয়। দাঙ্গা পরবর্তী পরিস্থিতিতে, মানে 47 সালের দেশভাগে দাঙ্গা হয়েছিল, তার পরবর্তীতে নিরাপত্তার আশ্বাস এবং কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি মুসলিম সমাজকে আশ্বস্ত করেছিল। বিধান রায়ের সময়কাল থেকেই রাজনৈতিকভাবে সংখ্যালঘুদের সমর্থন আদায়ের একটা ভিত্তি তৈরি হয়। বামপন্থীদের সময় এই রাজনীতি একটা সুসংগঠিত রূপ পায়। তবে সেই সময় ধর্মীয় পরিচয়ের চেয়ে শ্রেণী রাজনীতি হিসেবে বেশি পরিচিত ছিল। প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, ইত্যাদি ইত্যাদি। এরপর ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে বামফ্রন্ট গ্রামীণ মুসলিম ভোট ব্যাংকের উপর শক্ত দখল তৈরি করে। আর তারপর ভূমি সংস্কারের নাম করে বৃহৎ সংখ্যক মুসলিম ভাগচাষীদের উপকার করে বামফ্রন্ট, যেটা শুরু হয়েছিল অপারেশন বর্গার মাধ্যমে। তার ফলেই গ্রামে গঞ্জে বামফ্রন্ট একটা দীর্ঘস্থায়ী জনভিত্তি পেয়ে যায়। বাম আমলে সরাসরি ধর্মীয় অনুদান বা ইমাম ভাতার মতো বিষয় না থাকলেও স্থানীয় স্তরে কমিটির মাধ্যমে মুসলিম প্রধান এলাকাগুলোতে বামেরা কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখত। তবে এই অবস্থার মোড় ঘুরে যায় 2006 সালের সাচার কমিটির রিপোর্টের পর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি যেটা বললাম, এটা একটা মোড় ঘুরিয়ে দেওয়ার পদক্ষেপ। এই রিপোর্টে দেখানো হয় যে দীর্ঘ বাম শাসনেও পশ্চিমবঙ্গের মুসলিমদের সামাজিক ও আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এই রিপোর্ট মুসলিম সমাজকে বামপন্থীদের থেকে দূরে সরিয়ে দেয় এবং তৃণমূল কংগ্রেসের জন্য এক বিশাল সুযোগ তৈরি করে। এরপর 2011 সালে পালা বদলের ওই সময়টাতে তোষণ আরো তীব্রতর হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই একগুচ্ছ প্রকল্প পরিকল্পনা ঘোষণা করেন মুসলিমদের জন্য। 2012 সাল থেকে ইমামদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন। সেই সময় ব্যাপক বিতর্ক হয়েছিল এটা নিয়ে এবং হাইকোর্টে মামলা গড়িয়েছিল। তারপর ওবিসি বি কোটায় বৃহৎ অংশের মুসলিমদেরকে তিনি সংরক্ষণের আওতায় নিয়ে আসেন। সংখ্যালঘু দপ্তরের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয় তৃণমূল আমলে। এখানেই শেষ নয়, ভারতবর্ষে দীর্ঘদিনের জাতিভেদ প্রথা তোলার জন্য বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের মাধ্যমে সংরক্ষণ ব্যবস্থা চালু করেছিলেন, তাতে মুসলিমদের সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে বাম এবং তৃণমূল। আমি বলছিলাম একটু আগেই সংরক্ষণের বিষয়টা, পুরোটা বলি, চমকে যাবেন। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের ইতিহাস শুরু হয় 1993 সালে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন গঠনের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে মাত্র 5 থেকে 7% সংরক্ষণ ছিল, যা মূলত কয়েকটি হিন্দু এবং খুব সামান্য কয়েকটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। বামফ্রন্ট দীর্ঘদিন ধরে জাতপাতের রাজনীতির চেয়ে শ্রেণী রাজনীতিকে গুরুত্ব দিলেও 2006 সালে সাচার কমিটির রিপোর্ট তাদের পায়ের তলার মাটি কেড়ে নেয়। যেটা আগেও বলছিলাম, এই রিপোর্টে বাম শাসনে মুসলিমদের অবস্থা যে শোচনীয় সেটা প্রকাশ হয়ে পড়ে।
ড্যামেজ কন্ট্রোল করতে এবং মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার 2010 সালে তড়িঘড়ি করে ওবিসিদের দুটি ভাগে ভাগ করে, ওবিসি এ অত্যধিক অনগ্রসর এবং ওবিসি বি অনগ্রসর। 2010 সালে সেই বিশেষ বিজ্ঞপ্তিতে 42টি নতুন গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে 41টি ছিল মুসলিম সম্প্রদায়। আর এটি ছিল রাজ্যের ধর্মের ভিত্তিতে বা ধর্মকে আড়াল করে সংরক্ষণের প্রথম বড় রাজনৈতিক চাল। এরপর 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে এবং এই ওবিসি বি বিষয়টিকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেয়। 2012 সালে তিনি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট পাস করেন, যার মাধ্যমে ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়, ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%। তৃণমূল জামানায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির গতি বহুগুণ বেড়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2014 সালের মধ্যে ডজন ডজন নতুন গোষ্ঠীকে তালিকায় আনা হয়, যার সিংহভাগই ছিল মুসলিম। অভিযোগ ওঠে, কোনো বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক নির্দেশে কমিশন এই গোষ্ঠীগুলিকে তালিকাভুক্ত করেছিল। এর ফলে রাজ্যের মুসলিম জনসংখ্যার প্রায় 86% ওবিসি সংরক্ষণের আওতায় চলে আসে, যা তৃণমূলের একটা কোর ভোট ব্যাংক তৈরিতে বড় ভূমিকা রাখে। আর যে কারণে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে গরু দুধ দেয় তার লাঠিও খেতে পারি। তাহলে বুঝতেই পারছেন কিভাবে স্বাধীনতার পর থেকে এই রাজ্যে হিন্দুদের বঞ্চিত করে দিনের পর দিন ভোট ব্যাংকের নামে মুসলিম তোষণ করা হয়েছে। আর 2026-এর নির্বাচনের আগে এই মুসলিম ভোট ব্যাংক নিয়েই টানাপোড়েন চলছে। তৃণমূলের হাতে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে নিজেদের কাছে টানার জন্য বামেরা কিছুদিন মোহাম্মদ সেলিমকে খুব গুরুত্ব দিচ্ছিল, কিন্তু মোহাম্মদ সেলিম হলেন খাঁটি মুসলিম, তিনি সহি মুসলিম। তাই তিনি আরো এক ধাপ উপরে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গেই সেটিং করে চলে এসেছেন। এদিকে প্রতীকুর রহমানকে নিয়েও কদিন নাচানাচি হলো। তিনি ডায়মন্ড হারবারে ভাইপো বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তা এখন শুনতে পাওয়া যাচ্ছে সেও নাকি তৃণমূলে যোগদান করবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পিছিয়ে নেই। শিক্ষা খাতে বরাদ্দ না বাড়লেও মাদ্রাসা খাতে বরাদ্দ কিন্তু বেড়েই চলেছে ক্রমাগত। আর এই পুরো মুসলিম তোষণের পরিণতিটা কি হচ্ছে? আজ তারা মনে করছে যে তাদের 30% ভোট ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না, এলেও সে রাজ্য চালাতে পারবে না। আর তাই নিজেদের মতো করে নিজেদের দাবি তারা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘের পিঠে চেপে বসেছেন, সেই বাঘ থেকে তিনি নামতে ভয় পাচ্ছেন। এই বাঘকে নিয়ন্ত্রণ করার ছড়ি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। তাই অনুপ্রবেশ হোক কিংবা ওয়াকফ, সব বিষয়ে বাধ্য পুতুলের মতো এদের দাবিতে মান্যতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সুদূর প্রসারী ফল কিন্তু কাশ্মীরের মতো হতে পারে। দেখুন, কাশ্মীরেও একসময় নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেওয়ার জন্য ধারা 370 লাগু করা হয়েছিল। ব্যাপক তোষণ চলেছিল। তার ফলে কি হয়, সেখানকার একটা বৃহৎ অংশের মানুষজন মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছিল। পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন জেলাগুলোয় যেভাবে জনবিন্যাসে পরিবর্তন ঘটছে এবং উগ্র মৌলবাদী গোষ্ঠীগুলি রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, তাতে ভবিষ্যতে কিন্তু রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সংকটের মুখে পড়তে পারে। তোষণ যখন তোষণকারীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন জন্ম নেয় গ্রেটার বাংলাদেশ বা আলাদা রাজ্যের মতো দেশ বিরোধী দাবি, যা কাশ্মীর বিচ্ছিন্নতাবাদের মতোই ভয়াবহ রূপ নিতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই। আজকেই সকালে খবরের কাগজে বেরিয়েছে একজন তৃণমূল নেতা, সে আসলে বাংলাদেশি, আবার যেমন তেমন বাংলাদেশি নয়, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। পশ্চিমবঙ্গে তৃণমূলের পতাকা হাতে নিয়ে সে এই রাজ্যে জঙ্গি মডিউল তৈরির কাজ করত, দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের ছড়িয়ে দেওয়ার কাজ করত। বুঝতে পারছেন বিপদ কোথায় দানা বেঁধে আছে? বুঝতে পারছেন এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গের অন্তিম পরিণতি কি হতে পারে? আপনাদের সামনেই রাখলাম প্রশ্নটা, জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन।
इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक B2 और 5,000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।